15-এ বিশেষ একটা আয়োজন আমাদের রোজগার বন্ধনে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি ফারজানা দিদি। বন্ধন শব্দটা শুধু একটা সম্পর্কে নয়, এটা মানবিকতার, সহমর্মিতার, একে অপরের পাশে থাকার এবং একটা প্রতিশ্রুতির প্রতীক হিসেবে আমরা একে দেখতে পারি। মানুষে মানুষে এই বন্ধন গড়ে তোলেন পরিবার, সমাজ, রাষ্ট্র। আর প্রতিদিনের সকল বিষয়ে আমার মনে হয় বন্ধনের ভিতর দিয়েই তৈরি হয় আমাদের স্বপ্ন, গড়ে ওঠে আমাদের উদ্যোগ, আমাদের এগিয়ে যাওয়ার অগ্রযাত্রা। আমরা বিশ্বাস করি সফল উদ্যোক্তা মানেই শুধু একজন বিশ্বাসী বা একজন ব্যবসায়ী নয়, তিনি সমাজের সাথে এক অটুট বন্ধনে যুক্ত থাকেন। তার মাধ্যমে তৈরি হয় নানান ধরনের কর্মসংস্থান, নতুন চিন্তা ভাবনা। আবার সবার সাথে হাত মিলিয়ে এগিয়ে যাওয়াটাই হচ্ছে আমাদের এই যে একজন উদ্যোক্তার পথ চলা, সেই পথ চলার মধ্যেই তৈরি হয়। আমরা আমাদের এই অনুষ্ঠানের নাম দিয়েছি রোজগার বন্ধন। আমরা চেষ্টা করব প্রতিদিন নতুন নতুন অতিথিদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিতে, অতিথিদের মুখে তাদের উদ্যোগের কথা শুনতে, তাদের কাজের যে পরিসর সেই বিষয়গুলো জানতে। তো সব মিলিয়ে আমরা আজকে আমাদের মাঝে একজন অতিথি পেয়েছি। আমরা সেই মানুষকে পেয়েছি যে মানুষটা নারী হয়ে শুধু ঘরের কাজের মধ্যে সীমাবদ্ধ থাকেননি, যে মানুষটা একজন উদ্যোক্তা। তিনি তার কাজের মাধ্যমে তিনি নিজের পরিচিতি লাভ করেছেন, তিনি আরো কিছু মানুষের সাথে কাজ করছেন। আমরা তার মুখেই শুনবো তার কথা, তার কাছেই জানবো কিভাবে তিনি এই পথ চলা শুরু করলেন, কিভাবে তিনি এখন কাজ করছেন, শুরুটা কেমন ছিল, বা তার আগামী স্বপ্নগুলো কি। আজ আমাদের অতিথি সেই মানুষ যিনি নিজের স্বপ্নকে শুধু বাস্তবে রূপ দেননি, বরং অনেকের জীবনে আলো জ্বালিয়েছেন। আমরা আমাদের মাঝে পেয়েছি সেলিনা হক আপুকে। আপু, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপু, কেমন আছেন আপনি? জি, আসসালামু আলাইকুম আপু। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন আপু? আসলে প্রথমে আমি আপনার কাছে জানতে চাচ্ছিলাম ছোট্ট করে, আমরা জানি আপনি একটা উদ্যোগের সাথে আছেন, আপনার উদ্যোগের নাম কি? আমার উদ্যোগের নাম হচ্ছে শেলিস কিচেন। আমি হচ্ছে হোমমেড খাবার নিয়ে কাজ করছি। কিচেন মানে তো অনেক বড় উম, একটা শেলিস পরিসর, বিশেষ করে মেয়েদের কাছে কিচেন মানে হচ্ছে তার মানে একটা রাজ্য। তো আপনার এই শেলিস কিচেনে আমরা কি কি পাবো? আমার এই স্পেশাল শেলিস কোনো কিচেনে আইটেম আমি নিয়ে কাজ করছেন? আমি আপাতত স্পেশাল আইটেম বলতে আমি হচ্ছে হোমমেড কেকটা নিয়ে কাজ করছি। হোমমেড কেকটা হচ্ছে যে কোনো কাস্টমাইজ কেক হচ্ছে আমার পেজে অ্যাভেলেবেল। আর হচ্ছে আমি বেকারির কিছু নাস্তার আইটেম নিয়ে কাজ করছি। আমি আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে আপনার এই যাত্রার শুরু, সবকিছু তো শুরুর একটা গল্প থাকে, ছোট হোক বড় হোক। তো আপনি এই যে উদ্যোক্তা হয়েছেন, উদ্যোক্তা হওয়ার স্বপ্নটা কিভাবে তৈরি হলো আপনার মাঝে? আসলে আমার স্বপ্নটা একটু ব্যতিক্রম। আমি বিয়ের পর থেকে সারা জীবন একেবারেই ঘরকুনো মেয়ে ছিলাম। মানে বাইরের জগতে কাজ করব কিংবা কোনো উদ্যোগ আমার থাকবে এই চিন্তা ভাবনাটা আমার মানে কখনোই ছিল না। যে ঘরের বাইরে আমি কাজ করব এই জিনিসটা আমার মাথায় কখনোই আসে নাই। তো আমি রান্না বান্না সবসময়, যেহেতু বাড়ির বড় বউ, রান্না বান্না করতে আমার ভালো লাগতো। তো সেই সুবাদেই হচ্ছে আমার রান্না বান্নার দিকে ঝোঁকটা বেশি ছিল। তো মাঝে মধ্যে চাইতাম যে রান্না বান্না নিয়ে কিছু একটা করব, কোনো একটা দোকান দিব। কিন্তু সেইটা যে মানে আমি বাস্তবায়িত করব কিংবা আমি এটা নিয়ে আমি কোনো উদ্যোগ তৈরি করব, এরকম চিন্তা ভাবনা আমার 2020 পর্যন্ত আমার এরকম কোনো ইচ্ছাই ছিল না। ইচ্ছা থাকলেও মানে কখনোই প্রয়োজন মনে করি নাই। তো 2020-এ আসলে করোনার পরবর্তী সময়ে যেটা আপনি জানেন যে আমি আমার হাজবেন্ডকে হারিয়েছি 2020-এ। তো ওর যাবার পর থেকে আসলে আমার জীবনটা একটু বেশি আহ একাকিত্ব বেশি ছিল। তো তখন আহ মানে এত বেশি আপস এন্ড ডাউন ছিল লাইফে। তো তখন আর কি চিন্তা করলাম যে না, আমার আসলে কিছু একটা করা উচিত। অন্তত আহ
সময় কাটানোর জন্য হলেও আমার তখন কিছু একটা করা অনেক বেশি প্রয়োজন ছিল। তো সেই কারণে আসলে রান্নার দিকে একটু ঝোঁকটা বেশি ছিল বরাবরই। তো সবাই খুবই উৎসাহ দিত যে রান্না নিয়ে কাজ করো, রান্না নিয়ে কাজ করলে দেখবা ভালো হবে। তো আমার মেজো ভাবি আর আমার বড় বোন এই দুইজন আসলে আমার জীবনের অনেক বড় একটা সাপোর্ট। তো ওদের উৎসাহতে ওদের সাপোর্টে আসলে আমি উদ্যোগ নেই। কিন্তু মজার বিষয় হচ্ছে যে রান্না নিয়ে কাজ করার ইচ্ছা থাকলেও আমি কিন্তু কাপড় নিয়ে প্রথমে আমার বিজনেসটা শুরু করি। প্রথম কিছুদিন আমি কাপড় নিয়ে বিজনেসটা চালু করি। তারপরে আস্তে আস্তে আমি ওই ৬ মাস পরে কাপড় থেকে আমি খাবারের দিকে আমি কনভার্ট হয়ে যাই। তো এভাবেই আসলে আমার উদ্যোগ জীবনটা শুরু হয়। কথা বলতে যেটা বুঝলাম আপনার উদ্যোগের পিছনে আপনার বোনেরা আপনাকে অনেক বেশি অনুপ্রেরণা দিয়েছে। জি, আমার মেজো ভাবি আর আমার বড় বোন এই ২ টা মানুষ আমাকে অনেক বেশি অনুপ্রেরণা দিয়েছে। ওরা না ফোর্স করলে হয়তো দেখা যেত যে আমি ওই মানে কান্নাকাটি করে আপসেট থেকে বাচ্চাদের নিয়ে মানে অসুস্থ হয়তো হয়ে যেতাম একসময়। তো ওদের জন্যই আসলে আমি উঠে দাঁড়িয়েছি। মানে এক কথায় বলা যায় যে ওদের জন্যই আমি ঘুরে দাঁড়িয়েছি। তা না হলে আসলে একা, একা ২ টা মেয়ে নিয়ে অলরেডি তখন আমি বড় মেয়ের বিয়ে দিয়ে দিয়েছি। তো ছোট মেয়েকে নিয়ে আমি একা আসলে কিভাবে এই পথটা পাড়ি দিতাম এটা আসলে আমার জন্য মানে তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ থাকবো যে অন্তত তাদের এই ২ টা মানুষের জন্য আমি আসলে আমার অন্য একটা নতুন একটা জীবন শুরু হয়েছে। পরিবার এবং বন্ধুদের যে বন্ধন, এই বন্ধনটা আসলে একজন উদ্যোক্তা পরিবার একটা মানুষের যে কোনো কাজের জন্য এগুলি সব থেকে বড় মানসিক শক্তির জায়গাটা থাকে। আলহামদুলিল্লাহ আপনি সেটা পেয়েছেন। তো আপনি কি কাপড়ের বিজনেসটা শুরু করলেন, সেখান থেকে খাবারে সুইচ করলেন, এটা মানে এখন কি কাপড়টা একদম বাদ দিয়ে দিয়েছেন? কাপড়টা যে আপু কাপড়টা আমি একদমই বাদ দিয়ে দিয়েছি। কাপড়টা নিয়ে আমার কখনোই করার ইচ্ছা ছিল না। আমার শুরু থেকে ইচ্ছা ছিল যে আমি রান্না নিয়ে কিছু একটা করব। তো করোনার সময় আসলে রান্না নিয়ে হুট করেই কিছু একটা জানেন করা সম্ভব হয় না। আর যেহেতু আমি একেবারেই তখন নতুন উদ্যোগ জীবন বলেন, ব্যবসায়িক জীবন বলেন একেবারেই নতুন। আমি তখন কিছু বুঝিই না। আমি রান্না নিয়ে আমি কাজ করব। আমি রান্না-বান্না মোটামুটি জানি। কিন্তু আমি তো প্রফেশনালি কখনো শিখি নাই। তো দেখা যায় যে কারো কাছে খাবার নিয়ে কোনো কথা বললে ১ম এই প্রশ্ন করে যে, "আপনি কি প্রফেশনাল কোর্স করেছেন? আপনি কোথা থেকে শিখেছেন?" তো এই ধরনের অনেক মানে কথা আসতো যে, "আপনি আ কি কোর্স করেছেন? কার কাছে শিখেছেন?" এই ধরনের অনেক প্রশ্নের সম্মুখীন হতে হতো। তো সে কারণে আসলে আমি শুরুতেই রান্নাটা নিয়ে আসলে কাজ করার সাহস পাইনি। এজন্য আমি কাপড়টা নিয়ে কিছুদিন কাজ করেছিলাম এবং পাশাপাশি আমি রান্নার জন্য কোর্স করছিলাম। না নিজেকে আগে খাবারের ব্যবসার জন্য তৈরি করে নিয়েছেন? জি আপু, আমি খাবারের ব্যবসাটা যখন উদ্যোগটা যখন শুরু করি আমি একদম আ তখনই একটা মানে চিন্তা করি যে কোর্স করব। আর তখন তো করোনার সময় আসলে ওরকম বেরও হতে পারতাম না বাসা থেকে। আর অনলাইন বিষয়টা আমি তখন একেবারেই নতুন ছিলাম। হ্যাঁ? সমস্ত পেজে দেখতাম, গ্রুপে দেখতাম। তখন মানে সবকিছু আমার কাছে অনেক বেশি নতুন লাগতো। যেকোনো কাজ শুরু করতে অনেক বেশি ভয় পেতাম। যেহেতু আমি সারা জীবন বলেছি যে আমি একদমই ঘরকুনো একটা মেয়ে ছিলাম। আমি কখনোই বাইরের জগৎ খুব একটা আমি মানে প্রয়োজন ছাড়া আমি খুব একটা বাসা থেকে বেরও হতাম না। তো আমাকে আসলে তখন ওই কোথায় শিখবো, কিভাবে শিখবো, ফিন্যান্সিয়ালি অনেক প্রবলেম ছিল। মানে সবকিছু কাটিয়ে উঠতে আমার বেশ কিছু সময় লেগেছে। তারপরে ইনশাআল্লাহ আমি ছোট, ছোট কিছু কোর্স করে আমি আমার রান্নার উদ্যোগটা, আমার শেলিস কিচেনটা আমি সাজিয়ে শুরু করি। এই যে খাবারের বিজনেসটা শুরু করলেন, বিজনেসটা শুরুর দিকে আপনার সব থেকে বড় বাধা ছিল কিছু, যে মনে হয় যে এটা অনেক বড় চ্যালেঞ্জ নিতে হয়েছে আমাকে, এরকম কোনো কিছু? জি আপু, খাবারের বিজনেসটা যখন শুরু করি তখন সবচাইতে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হই। আহ সবারই এরকম কিছু আত্মীয়স্বজন থাকে যারা সবসময় আম কটু কথা বলতে খুব ওস্তাদ, মানুষের দোষ ধরতে খুব ওস্তাদ। তো যখন আমি খাবারের বিজনেস নিয়ে শুরু করি, আমার খুব কাছের মানুষজনরা তখন
মানে বলতো যে ও ভাত বিক্রি করে, সিঙ্গারা বিক্রি করে, কাপড় বিক্রি করে, আহ মানে সোজা কথায় বলতো যে ভাত বেচে খায়, ভাত বেচে টাকা কামাই করে। তো এইগুলা শুনে মানে প্রথম দিকে এত কান্নাকাটি করতাম, এত খারাপ লাগতো। তো মানে লজ্জায় দেখা যেত যে আমি কিছু 6 মাস কাজ করার পরে আমি শেরিফ কিচেনটা আমি বন্ধ করে দিই, পেজটা। আমি 1 বছর পর্যন্ত আমি কোনো কাজ করি না, আমি তখন কাজ শেখাও বন্ধ করে দিই। মানে তখন মানে এই কথাগুলা চারপাশ থেকে যখন আসতো তীরের মতন, এই কথাগুলো আসলে তখন নিতে পারতাম না, খুব কষ্ট হতো। পরে আস্তে আস্তে অনেক গ্রুপের সাথে আমি কাজ করেছি, অনেক ভালো ভালো মানুষ জীবনে এসেছে, অনেক ভালো ভালো আপুরা জীবনে এসেছে, যারা অনেক বেশি উৎসাহ দিত। তো তাদের কাছ থেকে আসলে উৎসাহিত হয়ে মানুষকে সবচেয়ে প্রথমে না বলতে শিখেছি, এবং মানুষকে ভয় পাওয়া বন্ধ করে দিয়েছি, যে ভয় পাবো না। আমি যদি একদিন না খেয়ে থাকি, কেউ কিন্তু আমার বাসায় বাজার করে পাঠিয়ে দেয় না। যখন আমি এই জিনিসটা উপলব্ধি করেছি যে আমি যতটুকু করব, যা করব আমাকেই করতে হবে, আমাকে কিন্তু কেউ আসছে না রেডিমেড হেল্প করতে। তো এই চিন্তাটা যখন আমি মাইন্ড সেট করে ফেলেছি, তখন থেকে আসলে আমি আর পিছনে ঘুরে তাকিয়ে দেখিনি, এবং কে কি বলেছে আমি সেটাও আমি কখনো পরোয়া করিনি। আমি তখন থেকেই ছোট ছোট আমি অনেক রান্নার কোর্স করেছি, প্রফেশনাল অনেক কোর্স করেছি। তো তখন থেকেই আমি আমার কোর্স করার পাশাপাশি আমার শেলিস কিচেনটা আমি আবার নতুন করে শুরু করি, এবং বেকিং সাইডটা আমি করি। আহ, আমি এত কিছু রান্না জানি, কখনো আমি কেক বানাতে পারতাম না। তো মাশাল্লাহ, ইনশাল্লাহ এখন আমি অনেক ভালো কেক বানাই। তো এখন আমার মেইন আইটেমটাই হচ্ছে কেক, আমি কেকটা নিয়ে কাজ করি। এই তো বাধা তো আপু থাকেই, তারপরও মানে কিছু এখন আর কানে নেই না, এখন কথা গায়ে লাগাই না। এই যে কঠিন একটা সময় পার করেছেন, আমরাও বুঝি আসলে কাজ করার সময় পিছন থেকে পাশ থেকে যখন কটু কথাগুলো আসে, তখন সব থেকে বড় যে কষ্ট, যে মানুষের মনোবলটা ভেঙে যায়। তো এই কঠিন সময় আপনাকে কে টেনে তুলেছে, এই বিষয়ে কি বলবেন? আপু এই বিষয়ে বলবো হচ্ছে, হ্যাঁ, আমার ফ্যামিলি থেকে হচ্ছে আমার মেয়ে তো সবসময় আমাকে সাপোর্ট করেই, মেয়েরা সাপোর্ট মোটামুটি করেছে। তো আর সবচেয়ে বড় সাপোর্ট করেছে হচ্ছে আমার বললাম আমার বড় বোন। ও সব সময় আমাকে এই বিষয়গুলোতে সাপোর্ট করতো। মানে ও বলতো যে মানুষ কিছু বললে তুই কেন কান্নাকাটি করবি, তুই কেন কারো কথা শুনবি, তোরে কেউ দেখতে আসে, তোরে কেউ কিছু করে, তোরটা তুই করবি, তুই নিজে দাঁড়াবি, আহ তোর ভালো তুই বুঝবি, মানুষেরটাতে দেখে তো লাভ নাই। তো বড় বোন সবসময় আমাকে মেন্টালি অনেক সাপোর্ট দিত। আর বললাম তো যে গ্রুপে আসলে অনেক ভালো ভালো কিছু আপুদের সাথে পরিচয় হয়েছে আমার, এই গ্রুপের আপুগুলাও আমাকে অনেক উৎসাহ দিয়েছে, এবং সবসময় আমার মনোবল বাড়িয়েছে। কয়েকজন আপু আছে, আহ তারা সবসময় আমার পাশে থেকেছে এবং এখনো আছে। একটু যদি কখনো ভেঙে পড়ি, কখনো মনোবল হারিয়ে যায়, তারা অনেক অনেক বেশি উৎসাহ দেয়। এই যে আপনি যে লম্বা সময় কাজ করছেন, অনেক বাধা পার করেছেন, কখনো নিজের আত্মবিশ্বাস, কখনো পরিবারের সাপোর্ট নিয়ে আপনি আজকে স্ট্রং একজন উদ্যোক্তা বলতে পারি। তো আপনার কি মনে হয় যে এই বর্তমান সমাজ ব্যবস্থায় নতুন যে মানে এখন যে ব্যবসায়িক পরিবেশ বা উদ্যোক্তাদের জন্য যে এখন যে পরিবেশটা, এই পরিবেশে একজন উদ্যোক্তার জন্য সবথেকে বড় চ্যালেঞ্জ কি বলে আপনার মনে হয়? আসলে আমাদের নতুন প্রজন্মের কথা মানে কি বলবো, অনেক অনেকে আছেন যে যারা শখের বশে উদ্যোক্তা হতে এসেছেন, এবং যারা শখের বশে কাজ করতে এসে আমাদের মতন পরিশ্রমী উদ্যোক্তা যারা আছে, আমরা কিন্তু একেবারে মানে ডিমোটিভেটেড হয়ে যাচ্ছি। কারণ এই যে আমি বলবো যে আমি কেক নিয়ে কাজ করছি, খাবার নিয়ে কাজ করছি। তো এখন এত 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 মানুষজন কেক শিখছে, ঘরে ঘরে হোম মেকার হয়ে গিয়েছে, ঘরে ঘরে হোমমেড খাবার তৈরি হচ্ছে, এবং সবাই যে তারা আপনার ভালো হেলদি খাবার দিচ্ছে সেটাও কিন্তু না। হ্যাঁ, সবাই হচ্ছে সবকিছু কিন্তু মেনটেন করে কাজ করে না।
যেটা মানে আনহাইজেনিক থাকে, হাইজিনটা কিন্তু সবাই মেনটেন করে না। তো শখের বশে যারা যে প্রজন্মটা কাজ করতে এসেছে আমি তাদেরকে বলব যে শখের বশে ১ দিন ২ দিনের জন্য কাজ করতে এসে যারা অন্যের পেটে লাথি মারছে, যারা অন্যের রুজি-রুটিটা কমিয়ে দিচ্ছে, তাদেরকে বলব যে শখের বশে ঘরে বানান না। ঘরে বসে বানান, নিজের পরিবারকে খাওয়ান। শখের বশে পেজ খুলে আ উদ্যোক্তা হতে আসার তো কোনো দরকার নেই। হ্যাঁ, অনেক উদ্যোক্তা আছে যারা পিছিয়ে পড়ছে শুধুমাত্র এই শখের বশে যারা কাজ করতে আসে তাদের জন্য। তো আমি বলব যে এই জিনিসগুলা করা একেবারেই উচিত না। যারা মনোযোগ দিয়ে যারা পরিশ্রম করে এত মানে হাজার বাধা পার করে যারা কাজ করতে চায়, তাদেরকে সামনের দিকে বাড়তে দিন। আসলে আসলে নতুন হঠাৎ করে প্রজন্মকে কিছু বলার নাই। ওরা এতটাই বেশি এটা মানে এটা নিজের আসলে চোখে দেখেছি। বলতে পারি হঠাৎ করে অনেকেই শখের বশে উদ্যোক্তা হতে আসে, কিন্তু আমি আপনার কথা দিয়ে বলছি যে তাদের মনে হয় একটু আর একটু প্রিপেয়ার হয়ে এসে তারপরে উদ্যোগে নিজেকে প্রতিষ্ঠিত জি, করা। জি, অবশ্যই, অবশ্যই। তাদের একদমই প্রিপেয়ার হতে হবে। কারণ আমি দেখেছি অনেকে আছেন যারা মানে যদি আমি কেক সেক্টরটাই বলি, ছোট্ট একটা কোর্স করলো, ৳৩,০০০ দিয়ে একটা কোর্স করলো। কোর্স করে একটু কেক বানাতে শিখলো, হয়ে গেল উদ্যোক্তা। হয়ে গেল উদ্যোক্তা। তারা উম উম হচ্ছে অর্ডার পাচ্ছে, কেক সেল করছে, কোনো হাইজিন মেইনটেইন করছে না। কোনো মানে কিছুদিন করছে, কিছুদিন করে শখ শেষ, কাজও শেষ। হ্যাঁ, এভাবে করে কিন্তু মানে তারা ক্ষতিটা তাদের তো করছে না। ক্ষতিটা হচ্ছে আমাদের মতন উদ্যোক্তাদের। যারা আমরা পরিশ্রম করে সামনের দিকে আগাতে চাই, সমস্যাটা আমাদের হয়ে যায়। তখন আর কি কেউ কিন্তু আমাদের বিশ্বাস করে না। তখন বলে যে, "আপনারাও হাইজিন মেইনটেইন করেন না কিংবা আপনারা ভালো প্রোডাক্ট ব্যবহার করেন না।" আ অনেক কথা শুনতে হয়। এই যে আপনি এতদিন কাজ করছেন, আপনার উদ্যোগের যদি বলি আলাদা কোনো কিছু কি আছে যে বিশেষত্বটা মানুষকে আকৃষ্ট করবে? কি বিষয় সেটা? আপু আপনার কথা খুব আস্তে শোনা গেল। যদি আরেকবার করতেন প্রশ্নটা। আচ্ছা, আপনার উদ্যোগের বিশেষত্বটা কি? যে যেটা হচ্ছে মানুষকে আকর্ষণ করবে। যেমন আ মানে আমরা কিন্তু সবাই বলতেছি হোমমেড খাবার। এটা একটা ব্র্যান্ড হোমমেড খাবার। এটা অনেক ভালো, আমি হাইজিন মেইনটেইন করছি। এ কথা কিন্তু সবাই বলতেছে। তো আপনার কাজের সে আলাদা বিশেষত্বটা কি? যেটা মানুষকে আকৃষ্ট করবে? আপু মানুষকে আকৃষ্ট করার মতন আমি হচ্ছে আমার প্রত্যেকটা প্রোডাক্টে আমি কিন্তু সবসময় ভালো জিনিসটা ব্যবহার করার চেষ্টা করি এবং অনেকে আছে অনেক বড়, বড় আ কেক মেকাররা আছে যারা কিন্তু একদমই ভালো প্রোডাক্ট আনে না। আপনার আমি বলব যেটা আ আমরা ক্রিমটা ইউজ করি, ওরা কিন্তু ডালডা ইউজ করে। হ্যাঁ, মানুষের কেক মুখে দিলেই কিন্তু বোঝা যায় যে কেকটা কি দিয়ে বানিয়েছে। তো আলহামদুলিল্লাহ আমার কেক যদি একবার কেউ মুখে দেয়, মানে সে ডিজাইন যেরকমই হোক সে অন্তত খেয়ে এইটুকু বলবে যে না কেকটা খেতে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। এবং আমি আ এটুকু বিশ্বাস করি যে সে ২য় বার অবশ্যই আমার কাছ থেকে নিতে চাইবে। আর প্রপার হাইজিন মেইনটেইন করাটা আসলে অনেকে জানেই না যে কেকের ক্ষেত্রে কিংবা যেকোনো রান্নার ক্ষেত্রে যে হাইজিন মেইনটেইন করতে হয়। আমরা যখন প্রফেশনালি কাজ করি, আমরা যখন প্রফেশনালি কোথাও শিখতে যাই, আমাদের কিন্তু কাজ শেখানোর আগে হাইজিনটা শেখায়। যে কিভাবে আমাদের হাইজিনটা মেইনটেইন করতে হবে। তো আসলে খাবার খেলে কিংবা খাবারের প্যাকেজিং, খাবারের আ মান সবকিছু যখন একটা কাস্টমার খাবে কিংবা দেখবে, তখন সে কিন্তু নিজেই বুঝতে পারবে যে না জিনিসটা ভালো, জিনিসটা মানে ভালো। হ্যাঁ, আপনার কোয়ালিটি যতটা ভালো হবে মানুষ সেটা একবার খেলেই বুঝতে পারবে। এই যে আপনি এতদিন কাজ করছেন, আপনার এই কাজের মধ্যে অনেক কাস্টমার ডিল করেছেন আপনি। অনেক কাস্টমারকে প্রোডাক্ট আপনার ফুড যেটা সাপ্লাই করেছেন। আপনি অনেক কিছু শিখেছেন। তো এই যে আপনার কাজের যে একটা জার্নি, এই জার্নিতে কি কখনো আপনার মানে পরিতৃপ্তি যে বিষয়টা কখনো মনে হয়েছে যে হ্যাঁ আমি পেরেছি, আমার দ্বারা সম্ভব, এরকম কোনো ফিল আপনার কখনো হয়েছে?
হ্যাঁ আপু, যদি এটা আমি চিন্তা করতে যাই যে আমি পরিতৃপ্তি পেয়েছি কিনা, আমি অবশ্যই বলবো যে আমি কাজ শিখে আমি আসলে পরিতৃপ্তি পেয়েছি, এবং যতটুকু আমি আমার পেজটা সাজিয়েছি কিংবা আমি যতটুকু কাজ করছি এবং সামনে যতটুকু করব, ইনশাল্লাহ আশা আছে যে আমি আমার একটা ছোট একটা শপ দেওয়ার ইচ্ছা আছে। আহ, আপনার প্রশ্নটাই ভুলে গেলাম। আচ্ছা, আচ্ছা। এই যে বর্তমান সময়ে আমরা সব থেকে বড় যে বিষয়টা মানে এখনকার সময় আমার কাছে যেটা মনে হয় কর্মসংস্থান যে বিষয়টা, যে আমরা বলি যে আমরা বেকার, আবার অনেকেই বলে যে আহ, উদ্যোক্তা হয়ে যাও, উদ্যোক্তা হলেই যেন আর বেকার থাকবা না। তো আপনার এখানে কি মনে হয় যে এই যে আমাদের সামাজিকতা, এই সামাজিকতার প্রতিটা মুহূর্তে কিন্তু আমরা নতুন নতুন মানুষের সাথে পরিচিত হচ্ছি, আমাদের একটা আলাদা সম্পর্ক তৈরি হচ্ছে, একটা বন্ধন তৈরি হচ্ছে। তো এই জায়গায় যে কর্মসংস্থান বা বেকার বলেই তাকে উদ্যোক্তা হয়ে যেতে হবে, বা আমি কোনো কাজ জানি না, আমার কাছে ভালো লাগলো সে কাপড় বিক্রি করে বা সে কেক বানায় বিক্রি করে দেখে আমিও সেই কাজটাই শুরু করে দিব, এই জায়গা থেকে আপনার কি মনে হয়, আপনার অনুভূতি কি? জি, এটা একেবারেই ভুল ধারণা যে বেকার বলেই উদ্যোক্তা হয়ে যেতে হবে। এটা একেবারেই ঠিক না যে হ্যাঁ, বেকারত্ব দূরীকরণের জন্য উদ্যোক্তা হতে হবে কিংবা আহ, কর্মসংস্থান কাজ করার জন্য উদ্যোক্তা হতে হবে, সেটা ঠিক আছে, কিন্তু বেকার হলেই যে কোনো একটা ব্যবসা নিয়ে আমি উদ্যোক্তা হয়ে গেলাম, এটা একেবারেই ঠিক না। আর যেকোনো একটা মানুষের যে ও কাপড় বিক্রি করছে, আমিও কয়টা কাপড় তুললাম বিক্রি করলাম, হয়ে গেলাম উদ্যোক্তা, এটা আসলে উদ্যোক্তা হওয়া না, এটাকে উদ্যোক্তা বলে না। যে ও ভালো কেক বানাচ্ছে, আমিও শিখি, আমিও শিখে বানাই। হ্যাঁ, আমি নিজেও অনেক এক্সপিরিয়েন্স হয়েছি, আমি নিজেও কাজ শিখেছি, কাজ করেছি। আসলে শুধু যে বানাতে শিখলাম, বানালাম, অর্ডার আসলো, বিক্রি করে ফেললাম, এটাই উদ্যোক্তা না। হ্যাঁ, একটা উদ্যোগ তৈরি করা মানে একটা নিজের বাচ্চা ভূমিষ্ঠ হলে যেরকম একটা ছোট একটা বাচ্চাকে লালন করে আমরা খুব আদর করে বড় করি, উদ্যোগটা হচ্ছে আমাদের কাছে সেরকম হতে হবে যে একটা ছোট বাচ্চাকে আমরা একটা উদ্যোগকে আমরা ঠিক ওইভাবেই লালন পালন করব যেভাবে আমরা আমাদের বাচ্চাকে লালন পালন করি ভূমিষ্ঠ হওয়ার পরে। তো এখন মানে বোঝেন কতটুকু আদর, কতটুকু পরিশ্রম একটা উদ্যোগের পেছনে করতে হয়। তো যারা শখের বশে কাজ করে কিংবা যারা ওই মানুষেরটা দেখে যে ও সেল করছে, আমিও এভাবেই সেল করব, মানুষের দেখা দেখি কাজ করা আসলে উদ্যোগ না, ওইভাবে উদ্যোক্তা হওয়াও যায় না। তো আমি মনে করি যে যারা বলেন যে বেকার থাকার চাইতে উদ্যোক্তা হয়ে যাও, এই লাইনটা একেবারেই একটা ভুল কথা। আর আমি কাজ করব, আমি কিছু মানুষ আমার আন্ডারে কাজ করবে, যদি আমি কিছু মানুষের কর্মসংস্থান আমি তৈরি করতে পারি, আহ, তাহলে হচ্ছে মানে একটা উদ্যোক্তা সবচেয়ে বড় একটা পরিতৃপ্তি কিন্তু সেখানেই যে আমি কাজ করছি, সাথে আমি 10 জনকে আমি কাজ দিতে পারবো, আমি এমন একটা সংস্থান করলাম যেখানে আরো 10 জন কাজ করবে, 10 জনের সংসার চলবে। এটাই হচ্ছে মানে একজন উদ্যোক্তা সবচেয়ে বড় পাওয়া আমি মনে করি। আপনি তো কাজ করছেন অনেক প্রোডাক্ট আপনার সবকিছুই, বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কাস্টমার আপনাকে ডিল করতে হচ্ছে। তো এই জায়গায় একটু জানতে চাচ্ছিলাম যে এই যে কাস্টমারদের সাথে কথা বলা, তাদের কাছে প্রোডাক্ট পৌঁছে দেয়া, সব কাস্টমার যেমন এক হয় না, কিছু কাস্টমার আপনাকে ভালো বলবে, কিছু কাস্টমার হয়তো আপনার প্রোডাক্ট পছন্দ করবে না। তো সেই জায়গা থেকে কাস্টমারদের উদ্দেশ্যে কি আপনাদের কোনো কিছু বলার আছে? আহ জি, কাস্টমার, কিছু কিছু কাস্টমার আছে এমনিতে আসে, যেমন আমি 3 দিন আগের একটা কথা বলবো। একজন আমাকে ফেসবুকে খুব নক করছে যে আপনার কাছ থেকে আমি খাবার নিব, 100 জনের খাবার নিব, আমাকে একটুখানি আপনার লিস্টটা দেন, আমি আপনাকে খাবার অর্ডার করব। তো আমি হচ্ছে 2-3 দিন আগে আমার বাচ্চার সিটি পরীক্ষা শুরু হয়েছে, তো আমি খুব ব্যস্ত ছিলাম। তো লোকটাকে আমি বলেছি যে ভাই আপনার কি ইমার্জেন্সি লাগবে, তো বলতেছে যে না ইমার্জেন্সি না, আপনি জানায়েন। তো আমি বলছি, আচ্ছা ঠিক আছে, আমি 2-3 দিন পরে আপনাকে জানাচ্ছি, যেহেতু ইমার্জেন্সি না। তো 2-3 দিন সে আমাকে প্রত্যেকদিন তারপরে মেসেজ দিচ্ছে, আপু আপনি তো জানালেন না, আপনি তো জানালেন না। পরে আমি ফ্রি হয়ে তাকে আমার লিস্টটা দিলাম,
তো আমি কিন্তু হচ্ছে একেবারে মানে খুব যে বেশি লাভ রাখি তা না। লাভ না রাখলে তো আসলে বিজনেস করে কি লাভ? যদি আমি সেম দামে ৳১০ দিয়ে একটা জিনিস এনে ৳১০ দিয়ে আমি সেল করে দিলাম, আমার তো লাভ নাই। আমাকে কম করে হলেও ৳১ তো লাভ করতে হবে। তো আমি কিন্তু খুবই সীমিত লাভ আমরা করি। আমাদের আ যেকোনো কাজ আমরা শিখতে গেলে কিন্তু আমাদের এটাই শিখায় ১ম এ যে আপনি অনেক লাভ রাখবেন না। যেহেতু আপনি নতুন কাজ করছেন, নতুন শিখছেন। তো আপনি হচ্ছে খুবই সীমিত লাভে আপনি কাজটা করবেন। তো আমি তাকে খুবই সীমিত, খুবই অল্প, অল্প লাভ ধরেই একটা রেট তাকে আমি দিলাম। সে আমাকে সাথে, সাথে বলল, "না আপনার অনেক বেশি খাবারের রেট অনেক বেশি। আপনার কাছ থেকে তো কিছুই নেওয়া যাবে না।" তো আমি বললাম যে, "ঠিক আছে ভাইয়া সমস্যা নাই।" ওরা বলতেছে, "হ্যাঁ, আপনি যেটা ৳২০০ বললেন এটা তো আমি ৳১৬০ তেই পাই। এখানেই তো আমার সামনেই তো আছে।" তো আমি বললাম, "ঠিক আছে আলহামদুলিল্লাহ ভাইয়া আপনার সামনে আছে। আমি বানালেও যেই খাবার সে বানালেও একই খাবার। তো আপনার যদি মনে হয় যে আ আমি বাসায় বানাচ্ছি, হাইজিন মেইনটেইন করে বানাচ্ছি কিংবা আমি একটা বাইরের হোটেলের পোড়া তেল দিয়ে আমি খাবার ভাজতেছি না, আমি ভালো জিনিস দিচ্ছি। তো সেটা ৳৪০ র ব্যবধানে যদি আপনার মনে হয় যে আপনি ৳১৬০ য় রাস্তায় দাঁড়িয়ে আমার থেকে ভালো আপনি প্রোডাক্ট পাচ্ছেন, আপনি নেন। আমার তো কোনো সমস্যা নেই।" তো আছে এরকম অনেক কাস্টমারের সাথে আমাদের ডিল করতে হয়। যারা আসলে ৳২ র জন্য খিচখিচ করে। অনেক, অনেক কাস্টমার এমনি মানে আমাদের হাত থেকে চলে যায়। মানে তারা বাইরের ওই ফরমালিন যুক্ত ভেজাল খাবার খাবে, পোড়া তেলের খাবার খাবে বাট ৳২ বেশি দিয়ে আমাদের ভালো খাবারটা খাবে না। অনেক, অনেক উল্টাপাল্টা কথাও বলে চলে যায়। কাস্টমার ডিল করা আসলে উদ্যোক্তার জীবনে এইটাই এটা কিন্তু সবচাইতে কষ্ট ধৈর্যের হচ্ছে একটা কাস্টমার ডিল পরীক্ষা করা। থাকে। উদ্যোক্তার জীবনে বড় ধৈর্যের পরীক্ষাটা এখানে কাস্টমারদের সাথে কথা জি, বলা। জি। জি, একদম আপু। আপনার এই যে কষ্টে ধীরে ধীরে তৈরি করা এই উদ্যোগটা আপনি আসলে ভবিষ্যতে কোন পর্যায়ে দেখতে চান? আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি আপনার কাজটাকে নিয়ে? আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আপু, আমার হচ্ছে বললাম না আমার একটা মানে এই ৫ বছর ধরে খাবার নিয়ে কাজ করতে, করতে আমার খাবারের প্রতি ফ্যাসিনেশন আমার সবসময় ছিল। আ উম আ আমাকে সবাই আমার আত্মীয় মানে আমার ননদরা সবাই বলত যে, "যদি কখনো তুমি কাজ করো খাবার নিয়ে কাজ করো।" হ্যাঁ, তো আমি হচ্ছে সবসময় চেষ্টা করেছি যে আ অন্তত খাবারটা ভালো করে রান্না করে সবাই যেন তৃপ্তি করে খেয়ে ২ টা ভালো কথা বলে। তো আমার ইচ্ছা যে আমি একটা শপ দিব এবং সেখানে অ্যা কিছু নারী কর্মী থাকবে, কিছু কর্মীদের মানে একটা কর্মসংস্থান হবে। মানে আমার উছিলায় যেন ১০ জনের সংসার চলে। আ আমার নিজেরও সংসার চলে, ১০ জনের সংসার চলে। কিছু একটা যেন আমি করতে পারি। আ সেই চেষ্টাতেই আপু আছি। ভালো লাগলো যে আপনি চান আপনার মাধ্যমে আরো ১০ জনের কর্মসংস্থান হোক। আরো ১০ টা পরিবার যেন আপনার মাধ্যমে ভালো থাকতে পারে। আমরা দোয়া করি যেন অবশ্যই আপনি এটা মানে একটা না অনেক শখ আপনি নেন। আপনি আরো লোকের কর্মসংস্থান করেন। তো এ পর্যায়ে একদম শেষ পর্যায়ে আপনার কাছে মানে একটা বিষয় বলবো যে আমরা আপনি যে আজকে যে কথা বললেন নতুন উদ্যোক্তা বা আপনার কাজ নিয়ে বা কাস্টমারদের নিয়ে যে কথাগুলো বললেন ওভারঅল সবার প্রতি আপনার কোনো বিশেষ বার্তা বা কোনো কিছু বলার থাকলে যদি ছোট্ট করে একটু বলেন। জি, ওভারঅল আমি হচ্ছে কাস্টমারদের ক্ষেত্রে বলব যে যারা আসলে অর্ডারটা প্লেস করেন তারা অনেক সময় অনেক কাস্টমার আছে। কেক অর্ডার দেয়, কেক রেডি, আ ডেলিভারি ম্যান যে ফোন দিচ্ছে তার ফোন বন্ধ। সে কেক নিচ্ছে না। অনেকেই আছে। ইচ্ছা করে এরকম করেন, ইচ্ছা করে কেক নেন না কিংবা খাবার নেন না। তো এরকম ফেক কাস্টমারদের উদ্দেশ্যে বলবো যে, যারা আমরা পরিশ্রম করি তাদের পরিশ্রমের একটু হলেও যেন মূল্য দেয়। এরকম মানে ফাজলামি কাজগুলা যেন না করে। অনেক ফেক কাস্টমার আছে, অনেক। আপনার কাপড়ের ক্ষেত্রে বলেন আর খাবারের ক্ষেত্রে বলেন। অর্ডার দিয়ে হচ্ছে তারা অর্ডারটা নেয় না। হ্যাঁ? কিংবা অর্ডারটা দিয়ে তারা একেবারে অর্ডারটা মানে বাসায় পাঠাবো ওই সময় তারা ক্যানসেল করে দেয়। হ্যাঁ, তো এই ক্ষেত্রে বলব যে উম আমরা যারা হচ্ছে উদ্যোক্তারা আছি, আমরা কিন্তু অনেকেই হচ্ছে অ্যাডভান্স নেই না। হচ্ছে ক্যাশ অন ডেলিভারি আমরা ক্যাশ অন ডেলিভারি দিবেন। অনেকে আছে অ্যাডভান্স দিতে চান না।
তো আমি মনে করি যে আমরা যারা উদ্যোক্তারা আছি তারা অবশ্যই অন্তত খাবারের ক্ষেত্রে যেন আমরা হাফ অ্যাডভান্সটা আগে নিয়ে নিই। আর কাস্টমারদের ক্ষেত্রে বলবো যে আপনারা ভুল কাজগুলা করবেন না। যারা খাবার কিনবে তারাই যেন শুধু নক করেন, এবং প্রত্যেকটা মানুষের আসলে আমি বলবো সৎ হওয়া অনেক বেশি জরুরি যেকোনো ক্ষেত্রেই। কাস্টমাররা প্রচুর ফেক কাস্টমার হয় অনেক। ভালো লাগলো আপু আপনার কাছে আপনার উদ্যোগ এবং আপনার মাধ্যমে ফুড বিজনেস সম্পর্কে বেশ কিছু তথ্য আমরা জানতে পারলাম। তার জন্য আসলে আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। ইনশাল্লাহ আপনি আপনার কাজ নিয়ে আরো এগিয়ে যান, আমাদের পক্ষ থেকে সেই শুভকামনা সবসময় থাকবে। তো আজকে আপনার সময় দিলেন অনেক, মানে উদ্যোক্তাদের প্রতিটা মুহূর্ত অনেক মূল্যবান। এটা উদ্যোক্তা সারাক্ষণ, বিশেষ করে যারা আপনার মতো উদ্যোক্তা তাদের তো প্রতিটা মুহূর্ত খুবই পরিশ্রম যেমন থাকে, তেমনি প্রতিটি মুহূর্তে অনেক কাজের মধ্যে যেতে হয়, অনেক কিছু প্রিপেয়ার করে রাখারও ব্যাপার থাকে। তো তার মধ্যে থেকে যে আপনি রোজকার খবরকে আজকে সময় বের করে দিয়েছেন তার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। অনেক ধন্যবাদ আপু। এতক্ষণ আপনাকেও আমাদের অনেক সাথে হ্যাঁ আপু বলছেন। জি, আপনাকে অনেক বেশি ধন্যবাদ, এবং আপনার রোজকার খবরকে অনেক বেশি ধন্যবাদ যে এত উদ্যোক্তাদের মাঝ থেকে আপনি আমাকে চুজ করেছেন, সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপু। ইনশাল্লাহ আবার কথা হবে আপনার সাথে। আজকে আমাদের অতিথি ছিলেন সেলিনা আপু। আমাদের সাথে তিনি ফুড নিয়ে তার উদ্যোগ পরিচালনা করছেন। তিনি তার উদ্যোগের বিভিন্ন অভিজ্ঞতা শুরু থেকে এখন পর্যন্ত যে বিষয়গুলো তিনি ফেস করেছেন সেই বিষয়গুলো আমাদের সাথে ভাগ করে নিলেন। আজকে অতিথি সেলিনা হক আপুর যে অভিজ্ঞতা আমরা জানলাম, আশা করি যারা ফুড বিজনেস করছেন বা আপু যে কথাগুলো বলেছেন সেই কথাগুলোর মাঝে কিন্তু সাধারণ কাস্টমার থেকে শুরু করে উদ্যোক্তা সবার কথাই উঠে এসেছে। তো আশা করবো যা পজিটিভ দিকগুলো যেগুলো রয়েছে সেগুলো আমরা গ্রহণ করব, যারা উদ্যোক্তা রয়েছেন এবং যারা কাস্টমার রয়েছেন এবং যারা দর্শক রয়েছেন সবাই গ্রহণ করব পজিটিভ দিকগুলো, এবং আমরা যার যার জায়গা থেকে সেই বিষয়গুলোকে কাজে লাগানোর চেষ্টা করব। উদ্যোক্তা মানে আসলে শুধু কখনোই ব্যবসা নয়, উদ্যোক্তা মানে হচ্ছে মানুষের সাথে মানুষের বন্ধন তৈরি করা। একজন উদ্যোক্তা তার একটা স্বপ্ন নিয়ে কাজে নেমে যায়, তো সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে গেলে সমাজের সাথে তাকে খাপ খাইয়ে নেওয়ার জন্য কঠোর পরিশ্রম করতে হয়, কারণ সমাজে মানে প্রতিটা ক্ষেত্রে বিভিন্ন রকমের অভিজ্ঞতার মুখোমুখি তাকে হতে হচ্ছে। তো সেই অভিজ্ঞতা তাকে কখনো পজিটিভ থাকে কখনো নেগেটিভ থাকে, সেইগুলোকে একসাথে তাল মিলিয়ে ব্যালেন্স করে তাকে সামনে এগিয়ে যেতে হয়। তো আমরা পরের পর্বে নিশ্চয়ই আরো অন্য কোনো গুণী মানুষের সঙ্গে কথা বলবো, হতে পারেন তিনি উদ্যোক্তা, হতে পারেন তিনি আমাদের সমাজের গুণী কোনো জন। তাদের সাথে কথা বলবো, তাদের কাছ থেকে আমরা তাদের অভিজ্ঞতা থেকে আমাদের নিজের জীবনে কিছু সঞ্চয় করার, কিছু জানার, কিছু গ্রহণ করার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত অবশ্যই সকলে রোজকার খবরের সাথে থাকবেন। আর রোজকার খবরের এই বিশেষ আয়োজন রোজকার বন্ধনের প্রতি আপনাদের আস্থা যেন আমরা তৈরি করতে পারি, আশা করি আপনারা সকলেই সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।